স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি সোনিয়া আফরিন ঈশিতা। এবারে জানাবো খবরের বিস্তারিত। এখন দেশে যা ঘটছে সামনে তার চেয়েও বেশি কিছু ঘটবে এমন আশঙ্কার কথা জানিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সবাইকে ঐক্যবদ্ধ ও সতর্ক থাকার তাগিদ দিয়েছেন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, অস্থিতিশীল পরিস্থিতির সাথে যারা জড়িত থাকবে তাদের বিচার করা হবে। জুলাই শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ অনুষ্ঠানে এসব কথা বলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করতে যান জুলাই গণ অভ্যুত্থানের কয়েকটি শহীদ পরিবার। এ সময় প্রধান উপদেষ্টা তাদের সাহসিকতা ও নতুন বাংলাদেশ গড়ায় অবদানের কথা স্মরণ করে বলেন, জুলাই শহীদরা দেশে ইতিহাস সৃষ্টি করেছে। তাদের সম্মানিত করার পদক্ষেপ শুধু মাসিক ভাতার মধ্যে সীমাবদ্ধ থাকবে না, তাদের দেখভাল করার দায়িত্ব রাষ্ট্রের। রাষ্ট্র আনুষ্ঠানিকভাবে, আমি শব্দটার উপরে জোর দিচ্ছি, আনুষ্ঠানিকভাবে প্রাতিষ্ঠানিকভাবে আপনাদের দায়িত্ব গ্রহণ করলো। একদিন সেই দায়িত্ব গ্রহণ করে নাই, আমরা মুখে মুখে কথাবার্তা বলতেছিলাম, ব্যক্তি হিসেবে কথা বলতেছিলাম, আজকে সেটা গ্রহণ করলো। জুলাই অভ্যুত্থানের যোদ্ধাদের মধ্যে বিভাজন যেন সৃষ্টি না হয় সেদিকে সজাগ থাকার আহ্বান প্রধান উপদেষ্টার। তোমরা একবার জয় করে পুরো বাংলাদেশ নতুন বাংলাদেশ করে ফেলেছো। এই নতুন বাংলাদেশের ভেতরে যারা গন্ডগোলের সৃষ্টি করতে পারে তাদেরও নিশ্চিহ্ন করবো আমরা। সাম্প্রতিক সময়ে যা ঘটছে তার চেয়েও বেশি কিছু ঘটবে আগামীতে, এমন শঙ্কা প্রকাশ করে প্রধান উপদেষ্টা নতুন বাংলাদেশ গড়তে তাদের সাথে রাখার পরামর্শ দেন। আমরা যাদের অপরাধী তাদেরকে পুলিশের হাতে, আইনের হাতে সোপর্দ করব, আর যারা অপরাধী নয়, যে পুলিশের হাতে দেওয়ার মতো নাই, তাদেরকে মানুষ করব। যে ভাই, এই দেশ আমরা একসঙ্গে করি, যেই দেশের স্বপ্ন আমরা দেখতেছি, তোমরাই স্বপ্ন দেখে, তো এই দেশ আমার একার না, তোমারও এই দেশ। স্বৈরাচার যেমন সরকারে আছে তেমনি গ্রামেও আছে মন্তব্য করে তাদের থেকে মুক্ত হতেই তাদের জয় করার আহ্বান জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। তোমরা বলার সময় বলেছো যে আমাদের এখানে স্বৈরাচারী সরকারের লোক বসে আছে, আমাকে এই করছে। তারা চলে যায় নাই, শুধু সরকারকে দেখি আমি চলে গেলাম, ওই সরকারে আছে, তারা কিছু করতে পারতেছে না। তোমার গ্রামে আছে, তুমি কিছু করতে পারতেছো? কাজেই তাদেরকে জয় করতে হবে, তাদেরকে সোজা রাস্তায় আনতে হবে, যে এইভাবে চলো, দেশ চলতে হলে এইভাবে করতে হবে, মারপিট করে এটা হবে না। ফারহানা জুথি, ডিবিসি নিউজ, ঢাকা। অন্তর্বর্তী সরকার দ্রুত নির্বাচন আয়োজন না করলে ডেভিলরা দেশকে অস্থিতিশীল করে তুলবে এমন আশঙ্কা করে বিএনপি নেতারা প্রশ্ন তোলেন, ডেভিল হান্ট আরও আগে কেন শুরু হলো না? হুমকি দেয়া হয় মানুষের অধিকার নিশ্চিতে প্রয়োজনে আবারও আন্দোলনে নামবে বিএনপি। এদিকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে আজ বৈঠক করবে বিএনপির একটি প্রতিনিধি দল। জাতীয় প্রেস ক্লাবের সামনে এক সমাবেশে যোগ দেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। প্রশ্ন তোলেন এত দেরিতে ডেভিল হান্ট শুরু করা নিয়ে। বলেন, আরও আগে ডেভিলদের ধরতে পারলে এমন অরাজকতা হতো না। যদি আপনারা সতর্ক দৃষ্টিতে এই ডেভিল হান্ট ক্ষমতা গ্রহণের পরে শুরু করতেন, তাহলে বাংলার মানুষ আপনাকে যে সমর্থন দিয়েছিল, এখনো অব্যাহত আছে, সেই সমর্থন কোনোদিনও প্রত্যাহার করত না। আরেক আয়োজনে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, 2026 সালের মাঝামাঝি নির্বাচনে যে ইঙ্গিত দিয়েছে সরকার, তা দেশের জনগণ মেনে নেবে না। খালি এক কথা, সংস্কার সংস্কার। উনি বলতেন উন্নয়ন উন্নয়ন উন্নয়ন, সংস্কার সংস্কার, একটা কাছাকাছি ব্যাপার আছে, এগুলো বাদ দিতে হবে, দিয়ে মানুষের ভোট মানুষকে ফেরত দেন। এদিকে রাজধানীতে অপর এক গোলটেবিল বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মঈন খান বলেছেন, দেশের বর্তমান পরিস্থিতি প্রতিহিংসার রাজনীতির ফসল। আমরা প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করি, একথাটি আমরা বলেছি, সচেতনভাবে বলেছি। আজকে তাহলে এই সমস্যাটি কেন সৃষ্টি হল? কারণ প্রতিহিংসা তো মানুষকে কোথাও নিয়ে যায় না। যারা অন্যায় করেছে তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানান মঈন খান। রোপিত হয়েছিল সেই। মেহের মনি, ডিবিসি নিউজ, ঢাকা। অপারেশন ডেভিল হান্টে এ পর্যন্ত সারা দেশে আটক করা হয়েছে ১৫০০-এর বেশি। এর মধ্যে সিরাজগঞ্জ ৬ আসনের সাবেক এমপি চয়ন ইসলাম সহ গাজীপুরের ২৪ ঘণ্টায় আটক করা হয়েছে ১০০ জনকে।
মধ্যরাতে তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ি গ্রামে খায়রুল ইসলাম মিলনের বাড়ি থেকে সাবেক এমপি চয়নকে গ্রেপ্তার করা হয়। এ সময় জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয় তার দ্বিতীয় স্ত্রী জ্যোৎস্না খানমকে। এদিকে রাতে রাজধানীর উত্তরা থেকে গাজীপুর মহানগরের যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক আনোয়ারা সরকার আনুকে গ্রেপ্তার করে পুলিশ। এছাড়া জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বাকি 98 জনকে গ্রেপ্তার করা হয়। অপারেশন ডেভিল হান্টে কোনো নির্দোষ ব্যক্তি যেন শাস্তি না পায় সেজন্য সকল ব্যবস্থা নেওয়া হয়েছে। এজন্য একাধিক কমিটি রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। দুপুরে রাজশাহীতে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে মত বিনিময় শেষে জেলা প্রশাসক কার্যালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। নির্দোষী যেন কোনো অবস্থায় শাস্তি না পায়, এই জন্য যত ধরনের ব্যবস্থা আমরা কিন্তু নিচ্ছি। আমরা শুধু এই থানার ইসেদের উপরে আমরা কিন্তু ছাড়ি নেই, এটা আমাদের ইভেন এই যে আইজি সাহেব এখানে আছেন, ওনার ওখানে কিন্তু একটা কমিটি করে দেওয়া হয়েছে। এখন ওখানে একজন এসপি থাকবেন এবং একজন ডিসি থাকবেন এবং একজন লিগ্যাল এইড অফিসার থাকবেন, তারা দেখবে। এরপরও কিন্তু আমাদের আর একটা কমিটি উপরের লেভেলে আছে, যেন কোনো নির্দোষ ব্যক্তি যেন কোনো অবস্থায় সাজা না পায়। জুনের মধ্যে মূল্যস্ফীতি 7 থেকে 8% নামিয়ে আনার প্রত্যাশা নিয়ে অর্থ বছরের দ্বিতীয়ার্ধের মুদ্রানীতি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। দুপুরে মতিঝিলে কেন্দ্রীয় ব্যাংক গভর্নর আহসান এইচ মনসুর মুদ্রানীতি ঘোষণা করে বলেন, মূল্যস্ফীতি কমলে সুদের হারও কমানো হবে। 2024-25 অর্থ বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত সুদ হার এবং বেসরকারি খাতে বিনিয়োগ লক্ষ্যমাত্রা অপরিবর্তিত রাখা হয়েছে মুদ্রানীতিতে। কেন্দ্রীয় ব্যাংক থেকে টাকা ধারের সুদ হার 10% ধরা হয়েছে। নতুন করে বেনামি ঋণ বিতরণ রোধে কঠোর অবস্থানে থাকার কথা জানিয়েছেন গভর্নর। তবে সুশাসন নিশ্চিতে ব্যাংকগুলোকে আন্তরিক হতে হবে বলে মন্তব্য তার। ইসলামী ব্যাংক ও ইউসিপিপিএল ঘুরে দাঁড়িয়েছে দাবি করে গভর্নর বলেন, ব্যাংকিং খাতকে সুদৃঢ় অবস্থায় নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে ডিসেম্বরে কিছুটা মূল্যস্ফীতি কমেছে, জানুয়ারিতে আরেকটু বেশি কমেছে। তো এটারই ধারাবাহিকতা আমরা দেখতে চাই। হ্যাঁ, আগামী মাসে কি কমবে না বাড়বে আমি জানি না, হয়তো বাড়তেও পারে, কিন্তু তার মানে এই না যে এভরিথিং ইজ ডাউন দ্য ড্রেন, তার মানে এটা না, হয়তো একটু বেড়ে আবার পরের মাসে বড় রকমের কমবে। জাতীয় পরিচয়পত্র এনআইডি সার্ভার থেকে 5 প্রতিষ্ঠানের তথ্য ফাঁসের প্রমাণ পেয়েছে নির্বাচন কমিশন। প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ। সকালে নির্বাচন ভবনে এনআইডি সেবা নেওয়া প্রতিষ্ঠানগুলোর সঙ্গে কমিশনের বৈঠকের পর এ তথ্য জানান সচিব। আমাদের অগোচরেই, আমি বলবো অগোচরেই, এই তথ্য যাদের কাছে দিচ্ছি তার থেকে তথ্য অন্য অনাকাঙ্ক্ষিত ব্যক্তি বা প্রতিষ্ঠান তথ্যটা নিচ্ছেন, যেটা কাম্য না। এবং এইটাকেই নিয়ন্ত্রণের আনার জন্যে, এর ব্যবস্থাপনাটাকে আরও উন্নত করার জন্যে আমরা আমাদের যে সেবা গ্রাহকরা আছেন তাদের সাথে আমরা একটা আলোচনার ব্যবস্থা করেছি আজকে। ধানমন্ডি 32 নম্বরে শেখ মুজিবুর রহমানের ভাঙা বাড়ি থেকে কিছু হাড়গোড় পেয়েছে সিআইডি। তবে এগুলো মানুষের নাকি অন্য কোনো প্রাণীর তা নিশ্চিত হতে পরীক্ষা করা হবে। এদিকে বাড়িটি ঘিরে এখনও ভিড় করছে জনতা। রড, ইট সহ বিভিন্ন জিনিসপত্র নিয়ে যাচ্ছেন অনেকেই। অর্ধেকের বেশি গুড়িয়ে দেয়া ধানমন্ডির 32 নম্বরের শেখ মুজিবুর রহমানের বাড়িতে সোমবার যায় সিআইডি। সেখান থেকে কিছু হাড়গোড় পেয়েছে পুলিশের এই অপরাধ তদন্ত বিভাগ। এগুলো মানুষের নাকি অন্য কোনো প্রাণী তা নিশ্চিত হতে পরীক্ষা করা হবে। বাড়িটি ভাঙার পর থেকে সেখানে চলে লুটপাট। ধ্বংসস্তূপ থেকে রড কেটে নিয়ে যাচ্ছেন অনেকে, আর মাটি খুঁড়ে বের করা হচ্ছে বৈদ্যুতিক তার। আমরাও বাংলা চাইছি, এটি বড় তা লুটপাট করে একটা বাড়ি থেকে 20টা বাড়ি করছে। আমরা এমনি চালাই, গরিব মানুষ সবাই পাইতেছি, চালাইতেছি, কোটি কোটি টাকার মাল মাটির নিচে। সোমবারও সকাল থেকে ওই বাড়ি ঘিরে ছিল জনতার ভিড়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসেন অনেকে। যে মুক্তিযুদ্ধের চেতনা বলে বলে দীর্ঘ 16 বছর শাসন করে হেফাজত থেকে শুরু করে জামাত ইসলামী বলেন, বিএনপি নেতাকর্মীদের গুম খুন, সাধারণ জনগণ এই সরকার থেকে রেহাই পায়নি। ভাঙচুর করে তাই নিয়ে যায়
ওরা প্যাডের রোজগার করতেছে। হাসিনার বাড়ি এভাবেই ধ্বংস করে দেওয়া দরকার। এমন পরিণতির জন্য শেখ হাসিনা ও আওয়ামী লীগ সরকারের কর্মকাণ্ডকে দায়ী করেন দর্শনার্থীরা। দেশের একটা নেত্রী হয়ে এদেশের মানুষকে এইভাবে গুলি করবে, কোরআন পড়বে, মানুষদেরকে গায়েব করবে, তারপর লুটপাট করে সবকিছু খাবে, এটা তুমি আশা করি নাই। আওয়ামী লীগ সরকারের পতন ও শেখ হাসিনার দেশ থেকে 6 মাস পূর্তির দিনে বুধবার বুলডোজার মিছিল কর্মসূচি থেকে গুড়িয়ে দেয়া হয় ধানমন্ডির 32 নম্বরের বাড়িটি। মেহের মনি, ডিবিসি নিউজ, ঢাকা। রাজনৈতিক আশ্রয়ে যেসব কয়েদি দিনের পর দিন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের কেবিন দখল করে রেখেছেন, তাদের বিরুদ্ধে অভিযান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন। সকালে দুদকের একটি এনফোর্সমেন্ট টিম এই অভিযান পরিচালনা করে। অভিযোগ রয়েছে, বিগত সরকারের বিভিন্ন রাজনৈতিক আশ্রয়ে সুস্থ কয়েদিকে অসুস্থ দেখিয়ে হাসপাতালের কেবিন দখল করে রেখেছে অনেকে। এসব রাজনৈতিক আশ্রয়দাতাদের খুঁজতে বিএসএমএমইউর প্রিজন সেলে দুদক অভিযান কার্যক্রম পরিচালনা করে, যার প্রাথমিক সত্যতা পায় দুর্নীতি দমন কমিশন। বিগত সরকারের আমলে ঢাকা মহানগর যুবলীগের সভাপতি ইসমাইল হোসেন সম্রাট, এইচটি ইমামের ছেলে তানভীর ইমাম, এক্সিম ব্যাংক এর সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম আসামি হওয়া সত্ত্বেও বছরের পর বছর অর্থের প্রভাবে অবৈধভাবে হাসপাতালগুলোতে ভিআইপি হিসেবে পেয়ে এসেছে সেবা। দুদকের এনফোর্সমেন্ট টিমটি আরও জানায়, যারা তাদের অনৈতিকভাবে সুবিধা দিয়ে আসছিল তাদেরও শনাক্ত করে ব্যবস্থা নেওয়া হবে। প্রিজন সেলে এখানে পরিদর্শন করি। বর্তমানে এখানে 6 জন রোগী ভর্তি আছে, কিন্তু আমরা যখন রেকর্ডপত্র যাচাই করি বিগত 2-3 বছরের রেজিস্টার সম্পর্কে জানতে চাই, তখন তারা আমাদের রেজিস্টার ঠিকভাবে দেখাতে ব্যর্থ হন। এরপর আমরা সেখানে একটা ইনফরমেশন পাই যে তারা প্রিজন সেল থেকে এখানে ভর্তি না হয়েও তারা সিসিইউতে এবং বিভিন্ন কেবিনে তারা ভর্তি থাকে বছরের পর বছর। এজেন্সির অবহেলা বা গাফিলতির কারণে কেউ হজ করতে না পারলে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ধর্ম উপদেষ্টা আ.ফ.ম. খালিদ হোসেন। 2025 সালে হজ ব্যবস্থাপনার অগ্রগতি সম্পর্কে সোমবার সচিবালয়ে ব্রিফিংয়ে একথা বলেন তিনি। জানান, আগামী 14 ফেব্রুয়ারির মধ্যে সৌদি আরবের সেবা প্রতিষ্ঠানগুলোর সাথে বাড়ি ভাড়া, বাস ভাড়া সহ সব চুক্তি সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে। কোনো নিবন্ধিত হজ যাত্রী হজ করতে না পারলে এর দায় ওই এজেন্সিকে নিতে হবে। পাশাপাশি বিমান ভাড়া ও টিকিট নিয়ে কোনো সিন্ডিকেট করা হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান ধর্ম উপদেষ্টা। এই যে অস্বাভাবিক মূল্য বৃদ্ধি করলো দ্বিগুণ, ত্রিগুণ, চতুর্গুণ, এর সাথে কারা জড়িত? স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে সভাপতি করে 7 সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। 15 কার্য দিবসের মধ্যে কমিটি প্রতিবেদন দেবে। মানুষ আমাদেরকে দোষারোপ করে যে সিন্ডিকেট ভাঙতে আমরা সক্ষম হই নাই, আপনাদের মাধ্যমে জানিয়ে দিলাম এই সিন্ডিকেটও ভেঙে গেছে। মাননীয় উপদেষ্টা, আইন উপদেষ্টা আসিফ নজরুল সাহেব, চিফ অ্যাডভাইজার মহোদয়, বিমান কর্তৃপক্ষের সাথে এভাবে কথা হয়েছে। অমর একুশে বইমেলায় আছেন আমাদের সহকর্মী সুলতানা স্বর্ণা, আমরা যুক্ত হচ্ছি তার সাথে। স্বর্ণা, জানাবেন বিস্তারিত। ঈশিতা, আজ 10ম দিন অমর একুশে গ্রন্থমেলার, এবং এই 10ম দিনের কথা যদি বলি, বইমেলার প্রতিটি প্রাঙ্গণে কিন্তু আমরা দেখছি, প্রতিটি জায়গায় কিন্তু আমরা দেখছি শুধুমাত্র বইয়ের পাতায় অক্ষর, বর্ণমালা, হরফ কিংবা অ্যালফাবেট নয়, বইয়ের প্রতিটি পাতায় পাতায় কিন্তু হাজারো হাজারো লাখো লাখো বইয়ের পাতায় কিন্তু আমরা দেখছি নতুন নতুন গল্প এবং নতুন একটি গ্রাহক অথবা নতুন একজন পাঠকের অপেক্ষায় কিন্তু রয়েছে বইমেলার প্রতিটি বই এবং বইমেলার প্রতিটি স্টলের যে প্রকাশকরা রয়েছেন এবং তরুণ লেখকরা রয়েছেন। এবং লেখকদের কথা যদি বলি, বরাবরের মতো বইমেলা একটি উন্মুক্ত স্থান লেখকদের জন্য, তাদের পাঠকদের সাথে আসলে মেলবন্ধন তৈরি করার। এবং সেক্ষেত্রে যদি কথা বলি, তরুণ পাঠকরা কিন্তু তরুণ লেখকদের বরাবরই প্রাধান্য দিয়ে থাকেন এবং নতুন যারা লিখছেন, নতুন ভিন্ন ভিন্ন প্রসঙ্গে কিন্তু তারা লিখছেন। নতুন উপন্যাসের আমরা ধারা যেমন দেখতে পাচ্ছি, শুধুমাত্র আত্মজীবনী কিংবা প্রেমের গল্প নয়, তার পাশাপাশি কিন্তু আমরা কবিতারও বিভিন্ন ধারা দেখতে পাচ্ছি। এবং সেই ধরনেরই একজন নতুন লেখকের সাথে আমরা কথা বলতে চাই। এবং যদি আমরা আজ শুরু করতাম, প্রথমেই আসলে জানতে চাই যে
নতুন এবারের যে আপনার বই এসেছে সেই বই সম্পর্কে জানতে চাই এবং সেই কোন জনরার বা কেমন সাড়া পাচ্ছেন সেটাও জানতে চাই। আচ্ছা, আমার এই বছর যে বই এসেছে সেটা হচ্ছে নাম কান্না রঙের মুহূর্ত। বইটি গল্প গ্রন্থ। এখানে প্রায় 18টা গল্প রয়েছে, আর 18টা গল্প 18 রকমের। এখানে বিচ্ছেদের আছে, প্রেমের আছে, থ্রিলার আছে, বিভিন্ন রকমের আছে। তার মধ্যে বইটা মেলাতে এসেছে 3 তারিখে। ভালো সাড়া পাচ্ছি। সব কিছু মিলিয়ে বইটা পাঠকের পছন্দ হবে। আর তবে এছাড়া তো আপনি আরো বই লিখেছেন, এটা তো আপনার প্রথম বই নয়। অন্য বইগুলোর আসলে সম্পর্কে জানতে চাই। তরুণ লেখক হিসেবে আত্মপ্রকাশ করাটাও কি কঠিন ছিল, সে নিয়েও জানতে চাই। তরুণ লেখক হিসেবে আত্মপ্রকাশ করাটা কঠিন আসলেই ছিল, কারণ আমরা সবসময় দেখে আসি যে তরুণ লেখকদের সেভাবে মানে বই প্রকাশ করার সময় কিন্তু অনেক ঝামেলার মধ্যে পড়তে হয়। অনেক প্রকাশনীতে আমরা যখন পাণ্ডুলিপি দিই তখন তারা কিন্তু যে নামকরা যে লেখকরা তাদের বই নিয়েই বা তাদের পাণ্ডুলিপি নিয়েই মেতে থাকে, তরুণদের সুযোগটা খুব কম আসে। তো সেক্ষেত্রে বলবো যে তরুণ লেখক হিসেবে প্রথম আমার যখন বই প্রকাশ পাই তখন একটু তো মানে কি বলবো, একটু সমস্যার মধ্যে, মানে এই প্রকাশনী ওই প্রকাশনী বিভিন্ন প্রকাশনীতে কথা বলার পর পাণ্ডুলিপি দেওয়ার পর পাণ্ডুলিপি পছন্দ হওয়ার পর তো বই প্রকাশ পাই। তো সেক্ষেত্রে বলবো যে একটা চ্যালেঞ্জের মুখে পড়তেই হয় একজন তরুণ লেখককে তার প্রথম বই প্রকাশ করতে গিয়ে। আমার প্রথম বই হিমাদ্রি, এটা হচ্ছে একটা ভৌতিক উপন্যাস। এইখানে মূলত আমাদের কলেজ লাইফে আমাদের অনেক সময় আমাদের গার্জেনরা নিষেধ করা অনেক কিছু করতে, কিন্তু তখন আমাদের কিন্তু কৌতূহলটা বাড়ে যে আমাকে ওইটা করতে নিষেধ করা হয়েছে, কেন ওইটা করতে নিষেধ করা হয়েছে। জীবন ধর্মী উপন্যাসে আসলে বলা যায়। সেক্ষেত্রে আসলে ছোট্ট করে জানতে চাই, তরুণ যারা পাঠক আসছেন তাদের সাথে যখন কথা বলেন বা তারা কোন ধরনের বইয়ের প্রতি আগ্রহটা বেশি দেখায়, কারণ লেখক হিসেবে আগামী বছর হয়তো বা আবার নতুন একটি বই আপনি আনবেন, সেক্ষেত্রে কি মাথায় রাখছেন? বর্তমানে তরুণরা থ্রিলার তো চাই, সাথে কিছু রোমান্টিক, মানে রোমান্টিক প্লাস থ্রিলার যদি হয় তাহলে বর্তমানে পাঠকরা বেশি পছন্দ করে। আমার সামনে বছর একটা চিঠি সমগ্র আনার ইচ্ছা আছে, এখন লেখা শুরু করেছি, এখন দেখা যাক কি হয়। এই তো অবশ্যই শুভকামনা থাকবে সেজন্য। ঈশিতা শুনছিলেন কিন্তু শুধুমাত্র এক ধরনের, অর্থাৎ উপন্যাস কিংবা কবিতা সমগ্র কিংবা গল্পগুচ্ছ নয়, ভিন্ন ভিন্ন ধরনের লেখার প্রতি কিন্তু ঝুঁকছেন তরুণ লেখকরা। তবে জানতে চাই তরুণ পাঠকরা কি বলছেন, এবং সেটি জানানোর জন্য কিন্তু আমাদের সহকর্মী মেজবাহ লগ্ন রয়েছেন মেলার অপর প্রান্তে, যুক্ত হব তার সাথে। জি স্বর্ণা, নিঃসন্দেহে আপনি জানেন যে এই মুহূর্তে আমি যেখানে আছি এটা হচ্ছে বইমেলার অপর প্রান্তে, এবং অপর প্রান্তের এই পুরো জায়গাটিতেই আমরা যেটা দেখতে পাচ্ছি যে পুরো জায়গাটা জুড়েই কিন্তু এই মুহূর্তে যারা দর্শনার্থীরা যারা রয়েছেন তারা এখানে চলে এসেছেন। যেহেতু তরুণকে নিয়ে আপনি কথা বলছিলেন, এবং তরুণরাই কিন্তু এই বইমেলাটাকে উজ্জীবিত অবস্থায় রেখেছে, এবং তরুণদের পদচারণাই কিন্তু বইমেলাতে আলাদা একটা মাত্রা যুক্ত করেছে। যেহেতু তরুণরাই হচ্ছে পাঠক বা তরুণদের হাত দিয়ে সাহিত্য বা অন্যান্য অনুষঙ্গগুলো কিন্তু গুরুত্বপূর্ণ একটা অভিধা পাচ্ছে, সেই অভিধার অন্যতম অংশ হিসেবে তরুণরা কিন্তু ভিন্নভাবে কিন্তু পুরো বিষয়টাকে কিন্তু প্রভাবিত করছে। এই মুহূর্তে আমরা বইমেলার যে জায়গাটিতে আছি এর পাশে কিন্তু লেক পার, এবং লেক পারে তরুণরা বই কেনার পাশাপাশি তারা কিন্তু সবাই মিলে এখানে গল্প করছে, আড্ডা দিচ্ছে, এবং অনেকের মাথায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বাসন্তী সাজের ফুল নিয়ে এসেছে। অর্থাৎ বই যেমন শিল্পের একটা অনুষঙ্গ, এর পাশাপাশি আমি যদি একটু বলতে চাই যে এটাও কিন্তু হচ্ছে এই যে সবাই যে ফুলকে নিয়ে আসছে, ফুলটাও কিন্তু শিল্পের অন্যতম একটা অনুষঙ্গ, এবং এই অনুষঙ্গগুলো নিয়েই কিন্তু তরুণরা এখানে এসেছে। তারা আসলে যুগলবদ্ধভাবেও অনেকে এসেছে, জুড়িয়ে নিচ্ছে, এবং এর পাশেই যে আমাদের যে স্টলগুলো রয়েছে এই স্টলগুলোতেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তরুণ পাঠকরা যারা নিজেদের আপনজন যারা আছে, কাছের মানুষ যারা আছে, তাদেরকে নিয়েই কিন্তু পুরো সময়টাকে উপভোগ করছে, যে সময়ে আসলে তারা তাদের যে তারুণ্যের যে জয়গানের জায়গা আছে, অর্থাৎ তারা তারুণ্যকে যেভাবে ধারণ করে, সেই সাথে বইয়ের শব্দ, বইয়ের ভাষা, বইয়ের কবিতা, বইয়ের বিবিধ বিষয় রয়েছে, এই বিষয়গুলো নিয়ে কিন্তু তারা বিভিন্ন সময় কিন্তু তারা এখানে সংযুক্ত অবস্থানে থাকেন। এবং মূলত এই যে তারুণ্যের যে জায়গা থেকে আমরা আসলে তরুণদের সাথে কথা বলতে চাই, দু একজন তরুণের সাথে জানতে চাবো যে তারা কেন এসেছেন এবং তারা বইমেলাটাকে আসলে কিভাবে দেখছেন। আমাদের সাথে একজন আছেন, আমি একটু আপনার সাথে কথা বলতে চাই, এবং আমরা দেখি কয়েকজনের সাথে কথা বলা যায় কিনা, যারা আসলে বিবিধভাবে আসলে তারুণ্যের প্রেরণা থেকে, বই পড়ার আগ্রহ থেকে এখানে এসেছে। আমরা চেষ্টা করব দু একজনের সাথে কথা বলার জন্য। আমরা একটু আগানোর চেষ্টা করি। আমরা সরাসরি যুক্ত আছি ডিবিসি নিউজে। আপনার সাথে একটু কথা বলতে চাই, তরুণ হিসেবে এসেছেন, কেমন লাগছে? আলহামদুলিল্লাহ ভাই, ভালো। বই কেনার আগ্রহ কতটা পাচ্ছেন? ইনশাল্লাহ ভাই একটু ভালো।
অনেকগুলো স্টল দেখলাম যে ভাই মোটামুটি বইয়ের আকৃতি অনেক ভালো আছে। বই মেলা এসেছেন, আলাদা একটা উৎসব মনে হচ্ছে কিনা আপনার? জি ভাইয়া। যেমনটা আমরা দেখাতে পারছিলাম এবং শুনছিলাম যে যারা এখানে এসেছেন আলাদা একটা উৎসবের আবহে কিন্তু এখানে এসেছেন, এবং সেই সাথে এই যে একটা ভিড়, এই যে জনকীর্ণ একটা পরিস্থিতি, যে পরিস্থিতির মধ্য দিয়ে আসলে বইয়ের প্রতি ভালোবাসা, শিল্পের প্রতি ভালোবাসা, সাহিত্যের প্রতি ভালোবাসা, এই ভালোবাসারই কিন্তু অনন্য সাধারণ একটা বহিঃপ্রকাশ আজকের এই সোহরাওয়ার্দী উদ্যান। অর্থাৎ এই মেলার আয়োজক হচ্ছে অমর একুশে বইমেলার আয়োজক হচ্ছে বাংলা একাডেমি, তবে স্থান সংকুলানের কারণে যে সোহরাওয়ার্দী উদ্যানে বইমেলাটা জমে ওঠে তারই কিন্তু অন্যতম অনুষঙ্গ, অন্যতম খোরাক, অন্যতম অভিধান নিয়ে আসেন কিন্তু তরুণরা, এবং এই তরুণদের জন্যই কিন্তু মুখরিত হয়ে থাকে পুরো বইমেলা। আমি যদি বিশেষ করে বলতে চাই, এখানে যে প্রকাশনীগুলো রয়েছে সেখানে যারা আসলে বই বেচাকেনা করছেন, বই প্রদর্শন করছেন, তারাও কিন্তু এখানে তরুণ। অর্থাৎ এই যে তরুণদের মধ্যেই যে পাঠক তৈরি হচ্ছে, লেখক তৈরি হচ্ছে, প্রকাশক তৈরি হচ্ছে, এক কথায় লেখক, পাঠক এবং প্রকাশকদের কিন্তু একটা মিলনবিন্দু এখানে তৈরি হচ্ছে। এছাড়াও যদি বলতে পারি, এই প্রকাশনার পাশাপাশি দর্শনার্থী হিসেবে যারা আসছেন তারাও কিন্তু পুরো বিষয়টাকেই উপভোগ করছেন। পুরো বিষয়টাকে উপভোগ করেই কিন্তু তারা জানান দিচ্ছেন যে বইমেলাটা তরুণদের জন্য, বইমেলাটা তরুণদের জন্য। আমরা একজন তরুণকে পেয়েছি, একটু আমরা আপনার সাথে কথা বলতে চাই। তরুণ হিসেবে আপনারা এখানে এসেছেন, বই কিনছেন, কেমন লাগছে একটু জানান। সরি ভাইয়া, যে স্টলের সাথে কাজ করছেন, স্টলে কাজ করার অভিজ্ঞতাটা কেমন? ভালো ভাইয়া, এটা আমার সেকেন্ড টাইম, তো সেই অনুযায়ী মোটামুটিভাবে বেশ ভালো লাগতেছে। বিভিন্ন ধরনের অভিজ্ঞতা হচ্ছে, বিভিন্ন বই সম্পর্কে জানতে পারতেছি। এই তো, এই যে স্টলে কাজ করছেন, বই বিক্রি করছেন, তরুণরা কেমন আসছে? মোটামুটিভাবে তরুণদের গত বছরের তুলনায় এবছর বই কেনার জন্য আশাটা অনেক কম। যারা আসতেছে তারা মূলত ছবি তুলছে, ভিডিও করছে, এই তো এই ধরনের বিষয়গুলো দেখতে পাচ্ছি। ছবি এবং ভিডিওর কথা আক্ষেপ করছেন, কিন্তু আপনি এই যে আছেন, এই জিনিসটা আপনাকে নিজেকে আলাদা একটা প্রশান্তি দিচ্ছে কিনা? আপনি শিল্প এবং সাহিত্যের সাথে আছেন, এটা আমাকে অবশ্যই অনেক বেশি প্রশান্তি দেয় যে আমি আসলে বই কিংবা হচ্ছে সাহিত্যের সাথে আছি। সেই ভালো লাগার মাত্রাটা আমাদের মাঝেও আছে। দর্শক, যেমনটা শুনতে পাচ্ছিলেন যে তরুণরা কিন্তু যাই করছে না কেন, বই বিক্রির সাথে বা যেভাবেই থাকছে না কেন, তারা কিন্তু আসলে সাহিত্যটাকে ভালোবাসছে। তো এ পর্যায়ে আমরা আবারও যেতে চাই সহকর্মী স্বর্ণার কাছে, তিনি যেখানে কমা দিয়েছিলেন সেখান থেকে আবার আমরা জানতে চাই যে আসলে সেদিকের পরিস্থিতি। স্বর্ণা, ইসরাত, লগ্ন কিন্তু বলছিলেন যে আসলে বইমেলা শুধুমাত্র তরুণদের আসার মিলনস্থল কিন্তু নয়, একজন পাঠক কিন্তু যেমন প্রকাশক এবং লেখকের সাথে যেমন পরিচিত হচ্ছেন, তার পাশাপাশি কিন্তু তার পছন্দের বইটিও তিনি খুঁজে নিচ্ছেন। এবং শুধুমাত্র তরুণ নয়, বই মেলাতে বই প্রেমী যারা এসেছেন, নানা বয়সী, নানা ধর্মের, নানা গোত্রের, সকলকে কিন্তু আমরা দেখছি প্রতিটি স্টলে স্টলে ঘুরে দেখতে, এবং প্রতিটি বই তারা হয়তো বা একটি দুটি বই নিচ্ছেন, দুপাতা নেড়ে দেখছেন, পছন্দ হলে তারা সেই বইটি কিন্তু কিনে নিচ্ছেন। তবে এখনও মেলায় দর্শনার্থীর সংখ্যা কিন্তু আমরা অনেক বেশি দেখছি। তবে যেহেতু আজ মাত্র 10ম দিন, আসছে দিনে হয়তো বা নতুন বইয়ের সাথে নতুন গ্রাহকরা, নতুন পাঠকরা আরও আসবেন, এমনটাই কিন্তু প্রত্যাশা থাকছে। ইশিতা, আবারও ফিরে যেতে চাই আপনার কাছে স্টুডিওতে। সুলতানা স্বর্ণা, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। অমর একুশে বইমেলায় ছিলেন আমাদের দুজন সহকর্মী সুলতানা স্বর্ণা এবং আতিক মেজবা লগ্ন, জ্বালাচ্ছিলেন বিস্তারিত। চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হওয়ার আগে লম্বা হচ্ছে ক্রিকেটারদের ইনজুরির মিছিল। দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া, ভারত, পাকিস্তানের শিবিরে আগেই ইনজুরির সংখ্যা দেখা গেছে। নিউজিল্যান্ড পাকিস্তান সিরিজের প্রথম ম্যাচে খেলতে নেমেই পাকিস্তানের হারিস রৌফ এবং নিউজিল্যান্ডের রাচিন রবীন্দ্র চোট পেয়েছেন। এবার সেই তালিকায় যুক্ত হলেন ইংল্যান্ডের জ্যাকব বেথেলো। দরজায় কড়া নাড়ছে চ্যাম্পিয়ন্স ট্রফি। 8 দলের অংশগ্রহণে আগামী 19শে ফেব্রুয়ারি পর্দা উঠছে বৈশ্বিক এই আসরের। আসর ঘিরে এখন চলছে দলগুলোর শক্তিমত্তা ও দুর্বলতার বিশ্লেষণ। শিরোপার লড়াইয়ে এরই মধ্যে দলগুলো নিতে শুরু করেছে প্রস্তুতি। তবে বৈশ্বিক আসর মাঠে গড়ানোর আগে বিপাকে আছে দলগুলো। এত বড় ইভেন্ট মাঠে গড়ানোর আগেই লম্বা হচ্ছে দলগুলোর ইনজুরির তালিকা। দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া, ভারত, পাকিস্তানের শিবিরে আগেই ইনজুরি হানা দিয়েছে। নিউজিল্যান্ড পাকিস্তান সিরিজের প্রথম ম্যাচ খেলতে নেমেই পাকিস্তানের হারিস রৌফ এবং নিউজিল্যান্ডের রাচিন রবীন্দ্র চোটে পড়েছেন। এর আগেই পাক স্কোয়াডে থাকছেন না বলে জানা গেছে পাকিস্তানের ব্যাটার সায়েম আয়ুবকে নিয়ে। চোটের মিছিলে নাম লিখিয়েছেন ইংল্যান্ডের জ্যাকব বেথলেও। হ্যামস্ট্রিং চোটে আক্রান্ত বেথলের চ্যাম্পিয়ন্স ট্রফি খেলা নিয়ে বড় ধরনের শঙ্কা দেখা দিয়েছে। এই চোটের কারণে তিনি ভারতের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে দল থেকে ছিটকে গেছেন। দক্ষিণ আফ্রিকার আনরিক নরকিয়া, জেরাল্ড কোয়েটজে ইনজুরিতে ছিটকে গেছেন। পিঠের চোটের কারণে তিনি স্কোয়াড ঘোষণার পর ছিটকে যান। শঙ্কা আছে ডেভিড মিলারকে নিয়েও। থাকছেন না অস্ট্রেলিয়ার 2 তারকা পেসার প্যাট কামিন্স এবং জশ হ্যাজেলউড।
এরপরেই ইংলিশ অধিনায়ক জশ বাটলার শোনালেন দুঃসংবাদ, জানালেন 10 দিন পরে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা হচ্ছে না তার। ফারজানা জাহানপ্রিয়া, ডিবিসি নিউজ। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের ফলাফল কি হবে সেটা নিয়ে ভাবছেন না টাইগারদের হেড কোচ ফিল সিমন্স। এই ক্যারিবিয়ান বললেন, সর্বোচ্চ প্রস্তুতি নিয়েই আসর শুরু করবে নাজমুল হোসেন শান্তর দল। চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য আমরা সর্বোচ্চ প্রস্তুতি নিচ্ছি। ছেলেরা খেলার মধ্যেই ছিল। প্রস্তুতি পর্বে দিন ও রাতের আলোয় ব্যাটিং বোলিং করছে। দুবাই পাকিস্তানের কন্ডিশনের সাথে বাংলাদেশের যথেষ্ট মিল আছে। ফলাফল নিয়ে আপাতত ভাবছি না, ভালো খেলাটাই থাকবে মূল লক্ষ্য। সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।